দেখেন ভাই, বাংলাদেশ আপনার প্রথম টেস্ট জেতার পর দ্বিতীয় টেস্টটা যে আপনার এত বাজে খেলবে এটা একদমই অকল্পনীয়। আপনি প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মতো টিমকে আপনি এইভাবে হারিয়েছেন, তারপর আপনি হয়তোবা ভিন্ন মাঠ, কিন্তু তারপরও আপনি এইভাবে আপনার ব্যাটিংটা স্ট্রাগল করবে এটা একদমই অকল্পনীয়। গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা আপনার এখানে কোনো টেস্ট ম্যাচ হয়নি, এই কারণে বাংলাদেশের কাছে আপনার ক্লিয়ার কোনো আইডিয়া ছিল না যে আপনার কেমন হবে, কি হবে না হবে। আপনার শুরুতে বাংলাদেশ যখন টস হেরে যায় তখনই বাংলাদেশের হারটা নিশ্চিত হয়ে যায়, কারণ আপনি অস্ট্রেলিয়ার সাথে টস হেরেছেন, আবার একটা অপরিচিত মাঠ, সেই মাঠে আপনি ব্যাটিং নামছেন, তো স্বাভাবিক আপনি স্ট্রাগল করবেন। সেখানে আপনার যা হওয়ারটা তাই হয়েছে। তানজিদ তামিম আপনার টপাটপ উইকেট পড়েছে, লিটন দাস একটা চান্স পেয়েছিল কিন্তু তারপরও সে আউট হয়ে গিয়েছে। এখন লিটন দাসের কথাটা কি বলবো, একদমই ইনকনসিস্টেন্ট। আপনার কোনো দিনই সে কনসিস্টেন্টলি পারফরমেন্স করতে পারলো না তার জীবনে, এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আপনার সে যত ভালো প্লেয়ারই হোক না কেন, তার যে এই ইনকনসিস্টেন্সি, এটার কারণে কিন্তু সে বড় প্লেয়ার কোনোদিন হয়ে উঠতে পারবে না যদি সে এটা কাটাতে না পারে। আর কবেই কাটাবে? এত বছর ধরে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, এখনও আপনি আপনার সেই সমস্যাগুলো কাটাতে পারছেন না, আর সেটা নিয়ে আমি আর কি বলবো। আর নাজমুল হাসান শান্ত একদমই আনএক্সপেক্টেড, আপনার ভাগ্য তার সহায়তা ছিল না। স্টিভ স্মিথ যেভাবে আউট হয়েছিল পরে, নাজমুল হাসান শান্ত যেভাবে আউট হয়েছে, স্টিভ স্মিথও সেভাবে আউট হয়েছে। ডাবল আম্পায়ারের কল হয়েছিল, আম্পায়ারের সিদ্ধান্তকে আপনার সম্মান জানানো হয়, সেই আম্পায়ারের কলেই তারা আউট হয়েছে। এই কারণে আর সেটা নিয়ে আর প্রশ্ন তোলার কোনো আপনার সুযোগ নাই। তো আপনার বাংলাদেশের আপনার ব্যাটিংটা আপনার খুবই ভয়াবহ বাজে লেভেলের হয়েছে, কিন্তু আপনার বাংলাদেশের যে বোলিংটা আপনার বরাবরই যে জায়গাটায় আমরা স্ট্রং, সেই জায়গাটা থেকে আমাদের ভালো পারফরমেন্স এসেছে। প্রথম টেস্টে আপনার কাজের কাজটা করে দিয়েছিল হাসান মাহমুদরা, মিরাজরা। দ্বিতীয় টেস্টে আপনার প্রথম দিনে আপনার শরীফুল যা করার একদম করে দিয়েছে, তার পক্ষে যতটুকু সম্ভব ছিল। মিচেল স্টার্ক আপনার 6টা নিয়েছে, সেও 6টা উইকেট নিয়েছে। তো হাসান মাহমুদের কথাটা আমি স্পেশালি বলবো। আপনার সেকেন্ড টেস্টে আপনার দ্বিতীয় ইনিংস আপনার ইবাদত হোসাইন আপনার যেভাবে খেলেছে, যেরকম বাজে বোলিংটা করেছে, হাসান মাহমুদ কিন্তু ঠিক সেম বাজে বোলিংটা করছে। 12-13 ওভার করে আপনার 50-60 রান দিয়ে দিয়েছে। এইখানটাতেও কিন্তু একটা ভালো একটা সমস্যা হয়েছে বাংলাদেশ টিমের। আর তাসকিনও কিন্তু আপনার মিডলে উইকেট নিতে পারেনি, মিডল ওভারগুলোতে আপনার তারা উইকেটটা তুলতে পারেনি। এইখানটাতে সমস্যা শরীফুলই যা করার করেছে। এখন আমাদের যে আরও দুটা পেসার, এই দুটা পেসার থেকে কিন্তু ওই লেভেলে কোনো সাপোর্ট আসেনি। তাসকিন হ্যাঁ এটা উইকেট নিয়েছে, চাপে রেখেছে, কিন্তু হাসান মাহমুদ আপনার খুবই এক্সপেন্সিভ ছিল, তাকে নিয়ে ভালো হোমওয়ার্ক করেছে অস্ট্রেলিয়া, যতটুকু বোঝা গিয়েছে। সেই কারণে হাসান মাহমুদ আপনার এই ম্যাচে তার কোনো আপনার সুবিধা দেখছি না আমরা। তাকে নিয়ে খুব ভালো পড়ালেখা করেছে অস্ট্রেলিয়া, তাকে কিভাবে খেলতে হবে। অবভিয়াসলি আপনার অস্ট্রেলিয়ারা সাকসেস হয়েছে। তখন কথা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া তো 101 রানের লিডে রয়েছে, 101 রানের লিডে রয়েছে। এখন আপনার কালকে যদি তারা আপনার 20-30 রান তারা অ্যাড করার পর আপনার সেটা যদি 120-30 রানের লিড হয়ে যায়, তখন বাংলাদেশকে 120-30 রান করে তারপরে তাদেরকে টার্গেট দিতে হবে। তো এটা বাংলাদেশের জন্য আপনার খুবই কষ্টনীয়, কারণ এই মাঠে আপনার আননেসেসারি বল বাউন্স উঠে যায়, আপনার হঠাৎ করে বল বাউন্স উঠে যায়। আপনার স্পিনাররা আবার ওই লেভেলের সহায়তা পাচ্ছে না। যদি সেটা ম্যাচটা 2-3 দিনে করা হতো, তখন দেখা যেত যে আপনার স্পিনাররা সুবিধা পায় কি পায় না, কিন্তু সেইটার সুযোগ নাই। কারণ আপনার বাংলাদেশ কালকেই ব্যাটিং নামছে, এটা তো অবভিয়াসলি বাংলাদেশ কালকেই ব্যাটিং করবে। সেখানে আপনার বাংলাদেশ কেমন করবে, বাংলাদেশ আপনার ম্যাচ ভালো একটা টার্গেট দিতে পারবে কিনা অস্ট্রেলিয়াকে, আপনারা কি মনে করছেন? বাংলাদেশকে আপনার তাদের লিড ভেঙে আপনার তাদেরকে ভালো টার্গেট দিতে পারবে কিনা? বাংলাদেশ কি দ্বিতীয় টেস্টটা জেতার সম্ভাবনা কতটুকু আপনাদের কি মনে হচ্ছে? পারবে কি পারবে না? আপনারা আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।